আজকের গল্পটি এমন এক অন্ধকার জগতের যেখানে সম্পর্কের পবিত্রতার চেয়ে শরীরের লালসা আর টাকার নেশা বড় হয়ে দাঁড়িয়েছে। সুন্দরবনের শান্ত পরিবেশের আড়ালে এখানে চলে এক ভয়ঙ্কর নারকীয় কারবার। সুন্দরী মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের জীবন বিষিয়ে দেওয়া আর পরকীয়ার টোপ দিয়ে সাধারণ মানুষকে ব্ল্যাকমেল করাই এখানে অপরাধীদের প্রধান অস্ত্র। এই গল্পে আপনি দেখবেন কিভাবে সমাজের মুখোশধারী ভদ্রলোকের আড়ালে পতিতাবৃত্তি আর নারী পাচারের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। ক্ষমতার দাপট আর রাজনৈতিক ছত্রছায়ায় এখানে নারীদের কেবল পণ্য হিসেবে ব্যবহার করা হয়। একদিকে যেমন আছে বিকৃত লালসার বিভৎস রূপ, অন্যদিকে আছে সেই অন্ধকার জগৎ থেকে অসহায়দের টেনে আনার এক মরণপণ লড়াই। অদৃশ্য এক খলনায়কের ইশারায় যখন পুরো শহর কাঁপছে, তখন এক সাহসী অফিসারের ফিরে আসার গল্প এটি। লালসা, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের এই আগুনের শেষ কোথায়? চলুন আজ আমরা বিস্তারিত জানব টান টান উত্তেজনায় ঠাসা আবার প্রলয় এই ক্রাইম থ্রিলারের সম্পূর্ণ কাহিনী। আবার প্রলয়ের শুরুতে আমাদের সিজন 1-এর সেই ঘটনা মনে করিয়ে দেওয়া হয়। সুন্দরবনের কোলঘেঁষা গ্রামের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে পাচার করছিল একটি বড় চক্র। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার অনিমেষ দত্ত সেই পাচারকারীদের আস্তানা ঘুরিয়ে দিয়ে ভিকটিমদের উদ্ধার করে। ফেরার সময় গ্রামের এক মহিলা অনিমেষকে টিফিন বক্সে করে কিছু খাবার দেয়, কিন্তু মাঝ নদীতে সেই টিফিন বক্স থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মারাত্মক আহত অনিমেষকে কোস্ট গার্ড উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলেও সে কিছুই জানে না বলে দাবি করে। হাসপাতালে স্ত্রী ইন্দ্রাণী সারাক্ষণ অনিমেষের পাশে থাকে এবং পুলিশ কমিশনারকে সাফ জানিয়ে দেয় সে আর তার স্বামীকে কোনো অপারেশনে পাঠাতে চায় না। গল্পের পরের অংশে রানীগঞ্জে দেখা যায় পুলিশ অফিসার বাদলকে। সে তার স্ত্রীকে নিয়ে একটি জুয়েলারি শপে যায়। বাদল তার বাইক পার্কিং করার সময় ভেতরে একদল ডাকাত হানা দেয় এবং সবাইকে জিম্মি করে। আতঙ্কিত হয়ে পড়লে ডাকাতরা বাদলের স্ত্রীকে গুলি করে এবং সোনা নিয়ে পালানোর সময় পুলিশের সাথে তাদের ব্যাপক গোলাগুলি হয়। নিজের চোখের সামনে স্ত্রীকে গুলিবদ্ধ হতে দেখে বাদল দিশেহারা হয়ে পড়ে। ঠিক একই সময় রানাঘাটে ওসি গণেশ দাস যখন বাড়িতে ফোন করে কথা বলতে বলতে ভাত খাচ্ছিলেন, তখনই খবর আসে পাশের এক জুয়েলারি শপে ডাকাতি হচ্ছে। গণেশ সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে সেখানে পৌঁছান এবং অসুস্থ শরীর নিয়েও অসীম সাহসিকতায় ডাকাতদের পিছু ধাওয়া করেন। আটককৃত ডাকাতদের টর্চার করলে বেরিয়ে আসে এক রহস্যময় নাম, নেতাজি। এই নেতাজির নির্দেশেই নাকি সব ডাকাতি হচ্ছে। পুলিশ কমিশনার জরুরি মিটিংয়ে জানতে পারেন এই চক্রটি কেবল ডাকাতি নয়, বরং নারী পাচার, অস্ত্র চুরি ও ড্রাগ স্মাগলিং এর সাথেও জড়িত। এদের পরবর্তী লক্ষ্য হলো খোদ পুলিশ বাহিনী। এই কেস সলভ করতে কমিশনার পুনরায় অনিমেষ দত্তকে দায়িত্ব দিতে চান, কিন্তু অনিমেষ এখন অবসর জীবন কাটাচ্ছেন। বাড়িতে রান্নাবান্না করা আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাই তার কাজ। তার ছেলে বরুণ বাবার এই রূপ দেখে বেশ বিরক্ত। অফিসার গীতা অনিমেষের বাড়িতে গিয়ে তাকে কেসটি বুঝিয়ে বললে অনিমেষ রাজি হতে চাইলেও তার স্ত্রী ইন্দ্রাণী রুখে দাঁড়ায়। সে প্রশ্ন তোলে, যারা অনিমেষের বোট ব্লাস্টের রহস্যই সমাধান করতে পারেনি, তারা কেন তাকে আবারও বিপদে ফেলতে চাইছে। এরই মধ্যে টিভিতে খবর আসে ব্যারাকপুরে ব্যবসায়ী সঞ্জয় ও তার স্কুল পড়ুয়া ছেলেকে সন্ত্রাসীরা চলন্ত গাড়িতে গুলি করে মেরে ফেলেছে। এই ঘটনা পুরো রাজ্যকে নাড়িয়ে দেয়। অনিমেষের ছেলে করুণও এই খুনের প্রতিবাদে মিছিলে যোগ দেয়, কিন্তু সেখানে তার বন্ধুরা তাকে এই বলে উপহাস করে যে তার পুলিশ বাবা তো এখন ঘরে বসে শুধু পেনশন আর রান্নার ভাত খাচ্ছেন। অপমান সইতে না পেরে বরুণ বাড়িতে ফিরে এসে মায়ের সাথে তর্কে জড়িয়ে পড়ে। সে মাকে সোজাসুজি বলে, যদি ওই মৃত ছেলেটি সঞ্জয়ের না হয়ে সে নিজে হতো, তবে কি মা বাবাকে এভাবে ঘরে বসিয়ে রাখতেন? রান্নাঘর থেকে স্ত্রী ও ছেলের এই আবেগঘন কথোপকথন শুনে নিজেকে আর ধরে রাখতে পারে না অনিমেষ দত্ত। তার ভেতরে সুপ্ত থাকা পুলিশ অফিসারটি আবারও জেগে উঠতে শুরু করে। সে রান্নাঘর থেকে বেরিয়ে এসে তাদের থামায়। কিছুক্ষণ পর ইন্দ্রাণী নিজের ভুল বুঝতে পেরে অনিমেষকে বলে, তুমি যে আদর্শ ফ্যামিলি ম্যান তা আমরা জানি, এবার সুপার কপ হওয়ার সময় এসেছে। যাও, নিজের ক্যালমা দেখাও। ছেলের কাছ থেকে চশমা আর মা ছেলের স্যালুট নিয়ে অনিমেষ সোজা পৌঁছে যায় পুলিশ হেডকোয়ার্টারে। সেখানে গিয়ে সে সাফ জানিয়ে দেয় এই কেস সেই লড়বে, তবে তার শর্ত একটাই, নিজের পছন্দের টিম আর একটি গোপন আস্তানা লাগবে। কমিশনার রাজি হলে অনিমেষ তার পুরনো বিশ্বস্ত অফিসারদের নিয়ে টিম গঠন করে। এই টিমে থাকে তাদের পুরনো সহকারী বিতান, যে বোট ব্লাস্টের সময় তার সাথেই ছিল। আরও থাকে সাহসী অফিসার গণেশ দাস, স্ত্রীর উপর হামলার বিচার চাওয়া বাদল, অভিজ্ঞ অসীম যাকে অনিমেষ হ্যালো বলে ডাকে,
এবং ব্যারাকপুর থেকে আসা লেডি অফিসার দমানি। অনিমেষ কমিশনারকে পরিষ্কার জানিয়ে দেয় সে কাউকে প্রতি মুহূর্তে রিপোর্ট করতে পারবে না, এমনকি তার টিমের কেউ নিজের পরিবারের কাছেও এই অপারেশনের ঠিকানা বা তথ্য ফাঁস করতে পারবে না। এদিকে অপরাধীদের দৌরাত্ম্য বেড়েই চলে। এক নবদম্পতিকে বাসর রাতেই নৃশংসভাবে খুন করে তাদের গয়না লুটে নেয় ডাকাতরা। অনিমেষ তার টিমকে নিয়ে তদন্তে নামে। গণেশ খুঁজে পায় কিছু অবৈধ লেনদেনের হদিশ, আর বাদল জানতে পারে এনজিও নাম করে সাধারণ মানুষের পরিচয়পত্র চুরি করে বেনামে সিম কার্ড কেনা হচ্ছে। হ্যালোর দেওয়া তথ্যে এক ভাইরাল পান বিক্রেতাকে তুলে এনে জেরা করা হয়। সেই সূত্র ধরে তরুণ দাস নামে এক অপরাধীর স্কেচ তৈরি করে তাকে আস্তানায় ধরে আনা হয়। শুরু হয় অনিমেষের স্টাইলে 3rd ডিগ্রি টর্চার। ভয়ে তারুণ স্বীকার করে যে সে নাসির নামে একজনের কাছে সিম কার্ড ও গাড়ি সরবরাহ করে, তবে সে তার নাম পার্থ দাস বলেও নেতাজি সম্পর্কে কিছু জানে না বলে দাবি করে। অনিমেষ তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখে। এরই মাঝে টিমের ভেতর দমানি রহস্যময় আচরণ কিছুটা চোখে পড়ে। সে লুকিয়ে কাউকে ফোন করার চেষ্টা করে এবং পরে গণেশের সাথে কথায় জানায় সে অনেক পরীক্ষা দিয়েই এই চাকরিতে এসেছে। অনিমেষ বুঝতে পারে জাল ছড়ানো শুরু হয়েছে, তবে রাঘব বোয়ালদের ধরতে হলে তাকে আরো গভীরে যেতে হবে। বিতান আর দমানির কথোপকথনে উঠে আসে যে নিজের ভালো লাগার কাজ করেই আসল তৃপ্তি। এদিকে অনিমেষ ডাকাতদের কর্মপদ্ধতি নিয়ে বিশ্লেষণ শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখে সে নিশ্চিত হয় যে কোনো বড় হাতাই দেওয়ার আগে ডাকাতরা বেশ কয়েকদিন ধরে সেই এলাকা রেকি বা পর্যবেক্ষণ করে। ঠিক সেই সময় নৌহাটির এক জুয়েলারি শপে 2 ডাকাত খদ্দের সেজে ঢোকে। তাদের চালচলন দেখে ম্যানেজারের সন্দেহ হয় এবং সিসিটিভি ফুটেজ থেকে তাদের ছবি অনিমেষের হাতে পৌঁছায়। বাদল সেই ছবি দেখে চিনতে পারে যে এই ডাকাতি তার স্ত্রীকে গুলি করেছিল। রাগে ফেটে পড়লেও অনিমেষ তাকে শান্ত করে মনে করিয়ে দেয় এখানে ব্যক্তিগত প্রতিশোধের চেয়ে টিমের মিশন বড়। তাদের পরবর্তী লক্ষ্য যে নৈহাটি সেই সব তা বুঝতে বাকি থাকে না। কিন্তু গল্পের মোড় ঘোরে অন্যদিকে। দেখা যায় লেডি অফিসার দমানি আসলে ডাকাত দলেরই ইনফর্মার। সে গোপনে ফোনে জানিয়ে দেয় যে পুলিশ তাদের নৈহাটির প্ল্যান জেনে গেছে। ওদিকে এক ডাকাত তার প্রেমিকা জ্যোতির সাথে দেখা করতে গেলে পুলিশের ধাওয়া খায়। গোলাগুলিতে এক ডাকাত আহত হলেও বাকিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। অনিমেষ তার টিম নিয়ে সেই এলাকায় তল্লাশি শুরু করে যেখানে ডাকাতদের ঘন ঘন দেখা যাচ্ছিল। একটি বাড়ি হানা দিলে মালিকের মেয়ে জানায় সেখানে 6 জন যুবক ভাড়া থাকতো যারা সারাদিন আমোদ ফুর্তিতে মেতে থাকতো। তবে তাদের সাথে দেখা করতে আসা 7ম এক ব্যক্তির কথা সে উল্লেখ করে যার চোখগুলো ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এই রহস্যময় ব্যক্তির কথা শুনে দমানি বেশ বিচলিত হয়ে পড়ে। তদন্তের খাতিরে অনিমেষ তারুণকে ছেড়ে দেয় এই আশায় যে সে নিশ্চয়ই তার বস নাসিরের সাথে যোগাযোগ করবে। ঠিক তাই হয়। নাসির সিম কার্ডের জন্য তারুণকে নির্দিষ্ট জায়গায় ডাকলে পুলিশ তাকে ট্র্যাক করার সুযোগ পায়। এরই মাঝে দমানি আস্তানায় ফিরে বিতানকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করে এবং জানতে চায় কেন সে ফিল্ডে না গিয়ে শুধু ডেস্কে বসে কাজ করে। দমানির প্রতিটি পদক্ষেপে এখন সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে। অনিমেষের রুমে প্রবেশ করে দমানি পরিস্থিতির সামনে ডাকাতের স্কেচ দেখায়। এদিকে বিতান জানায় তারুণ ও নাসিরের মধ্যে যোগাযোগ রয়েছে। অনিমেষ কালক্ষেপণ না করে বাদল ও হ্যালোককে তাদের পিছু নিতে পাঠায়। পরে দেখা যায় তারুণ ও নাসির ব্যাগে কিছু একটা অদল বদল করে 2 দিকে চলে যায়। হ্যালো নাসিরকে অনুসরণ করে একটি হোটেলে পৌঁছায় এবং সারা রাত সেখানে নজরদারি চালায়। পরদিন সকালে নাসির সহ 6 জন ডাকাতকে একটি গাড়িতে উঠতে দেখে হ্যালো দ্রুত অনিমেষকে খবর দেয়। অপারেশনের খবর পেয়ে এডিসি গীতা সেখানে হাজির হয়ে সরাসরি অভিযানে অংশ নিতে চান, কিন্তু অনিমেষ তাকে সিভিলিয়ানদের নিরাপত্তার কথা ভেবে বিতানের সাথে কন্ট্রোল রুমে থাকতে বলেন। অনিমেষের নিখুঁত পরিকল্পনায় টিম মেম্বাররা ছদ্মবেশ ধারণ করে। দমানি সাজে শপের অ্যাটেন্ডেন্ট, বাদল সাজে কাস্টমার, আর গণেশ তা একদম সামনে সিকিউরিটি গার্ডের বেশ নেন। অপারেশনের আগে গণেশ কিছুটা আবেগপ্রবণ হয়ে অনিমেষকে বলে আমার কিছু হয়ে গেলে ছেলে বউকে একটু দেখে রাখবেন। অনিমেষ তাকে আশ্বস্ত করে পজিশন নিতে বলেন। ডাকাতরা জুয়েলারি শপে ঢুকে পড়লে বাইরে থাকা হ্যালো তাদের গাড়ির চাকা লিক করতে যায়, কিন্তু এক পথচারীর সাথে ঝগড়ায় হ্যালোর পরিচয় ফাঁস হয়ে গেলে বাইরে ডাকাতটি সতর্ক হয়ে চিৎকার শুরু করে। ঠিক তখনই অনিমেষ তাকে জাপটে ধরেন এবং দেখা যায় এই ডাকাতটি হলো প্রথম পার্টে সেই অপরাধী ইয়াসিন। ভেতরে ডাকাতদের সাথে বাদল ও দমানের লড়াই শুরু হয়। গণেশ অসীম সাহসিকতায় এক ডাকাতকে গুলি করে মারলেও ডাকাতদের লিডার পেছন থেকে অনিমেষকে আক্রমণ করে।
ধস্তাধস্তির এক পর্যায়ে অনিমেষ সেই লিডারের মুখোশ খুলে ফেলেন এবং চিনতে পারেন এই সেই রহস্যময় নেতাজি। ঠিক সেই মুহূর্তে গণেশ বাইরে এসে নেতাজিকে লক্ষ্য করে গুলি ছুড়তে গেলে নেতাজি পাল্টা কয়েক রাউন্ড চালিয়ে গণেশের বুক ঝাঁঝরা করে দেয়। গুলিবদ্ধ ইয়াসিন ধরা পড়লেও সহকর্মীদের কভার নিয়ে মোটর সাইকেলে চড়ে পালিয়ে যায় নেতাজি। অপারেশন শেষে সবচেয়ে বড় আঘাত আসে অনিমেষের টিমে। তারা তাদের প্রিয় মানুষ গণেশ দাকে হারিয়ে ফেলে। মৃত্যুর আগে গণেশের বলা সেই কথাগুলো অনিমেষের কানে বাজতে থাকে। প্রিয় সহকর্মীকে হারিয়ে কান্নায় ভেঙে না পড়ে অনিমেষের ভেতরে এবার চরম প্রতিশোধের নেশা জেগে বসে। সহকর্মী গণেশ দাকে হারানোর শোক অনিমেষ এবং তার টিমকে আরও কঠোর করে তোলে। গণেশের অন্ত্যেষ্টিক্রিয়ায় তার ছোট ছেলের অবোধ প্রশ্ন অনিমেষকে আবেগপ্রবণ করলেও তার জেদ বাড়িয়ে দেয়। ঠিক তখনই নেতাজির সরাসরি ফোন আসে এবং সে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে সোনার বাংলা সব সোনা সে লুট করবেই। অনিমেষও পাল্টা হুমকি জানায় 7 দিনের মধ্যে সে তাকে খাঁচায় ভরবে। তদন্তের এই পর্যায়ে সিজন 1-এ সেই চেনা অপরাধী ইয়াসিনকে, যে এখন নাসির সেজে আছে, জেরা করে চাঞ্চল্যকর তথ্য পায়। ইয়াসিন স্বীকার করে যে সুন্দরবনে সেই বোট ব্লাস্ট সেই করেছিল। এই কথা শুনে বিতা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে মারধর শুরু করে, কারণ ওই বিস্ফোরণেই তার জীবন তছনছ হয়ে গিয়েছিল। অনিমেষ পরিস্থিতি সামলে নিয়ে টিমকে নতুন উদ্যমে কাজে লাগায়। সুন্দরবন থেকে কনস্টেবল মাধবী, অর্থাৎ যে অনিমেষকে টিফিন বক্স দিয়েছিল, তাকে নিয়ে এসে মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয়, কারণ অনিমেষ জানে মাধবী নির্দোষ ছিল। এদিকে লেডি অফিসার দমানি শপের কর্মচারী সোনালীর কাছ থেকে জানতে পারে সাগর নামে এক ডাকাতের কথা, যে তাকে ব্ল্যাকমেল করছিল। সোনালীর দেওয়া নম্বর ট্রেস করে জানা যায় ডাকাতরা মালদা ও ধানবাদের দিকে ছড়িয়ে পড়েছে। অনিমেষ হ্যালো ও বাদলকে ধন্যবাদে পাঠায় এবং দমানি ও বিতানকে পাঠায় মালদায়। বিতান প্রথমে ভয়ে যেতে না চাইলেও অনিমেষের নির্দেশে সে রাজি হয়। ধানবাদে গিয়ে বাদল তার পরম শত্রু মনীষের দেখা পায়, যে তার স্ত্রীকে গুলি করেছিল। মানুষ বাঁচার জন্য আকুতি মিনতি করলেও প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা বাদল তাকে এনকাউন্টারের নামে সরাসরি গুলি করে মেরে ফেলে এবং অনিমেষকে জানায় যে ধস্তাধস্তিতে সে মারা গেছে। অন্যদিকে মালদায় রবি সর্দার ওরফে নেতাজির আসল পরিচয় এবং তার প্রেমিকা জ্যোতির হদিশ পাওয়া যায়। গল্পে বড়সড় মোড় আসে যখন দেখা যায় জেল থেকে কোর্টে নেওয়ার পথে পুল্লু এবং তার সাঙ্গপাঙ্গরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। ব্যাপক গোলাগুলিতে বেশ কয়েকজন পুলিশ কর্মী মারা যান এবং পুল্লু নৃশংসভাবে অফিসারকে খুন করে এবং পালিয়ে যেতে সক্ষম হয়। নেতাজির জাল যে কত গভীর তা এবার স্পষ্ট হতে শুরু করে। অনিমেষ ও তার টিম সহকর্মীকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে আরও আগ্রাসী হয়ে ওঠে। গল্পের এই পর্বে দেখা যায় পুল্লু জেল থেকে পালানোর সময় অত্যন্ত নৃশংসভাবে একজন পুলিশ অফিসারকে খুন করে এবং নিজেকেই আসল নেতাজি হিসেবে দাবি করতে থাকে। তবে আসল রহস্য আরও গভীরে। অনিমেষের টিমের অনুসন্ধানে বেরিয়ে আসে নেতাজি আসলে একজন নয়, বরং এটি একটি ছদ্মনাম যা এই চক্রের বিভিন্ন স্তরে ব্যবহৃত হচ্ছে। মাধবীর সহায়তায় অনিমেষ নিশ্চিত হয় যে রবি সর্দারই সেই ব্যক্তি যে রবি ছদ্মনামে ডাকাতি করছিল। অনিমেষ ও গীতা রবির বাড়িতে হানা দিয়ে তাকে এবং তার স্ত্রী জ্যোতিকে হাতে নাতে ধরে ফেলে। থানায় নিয়ে আসার পর অনিমেষ রবির স্ত্রী ও সন্তানকে সামনে রেখে মানসিক চাপ তৈরি করে। নিজের ছেলের সামনে নিজের অপরাধের কথা শুনে রবি ভেঙে পড়ে এবং স্বীকার করে যে সে আসল নেতাজি নয়। ঠিক সেই মুহূর্তে রবির ফোনে এক রহস্যময় ব্যক্তির কল আসে, যাকে রবি নেতাজি বলে সম্বোধন করে। ফোনের ওপাশ থেকে নির্দেশ আসে আপাতত সব ডাকাতি বন্ধ রেখে আত্মগোপন করার। এই ঘটনা শুনে অনিমেষ অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে তাদের আসল শত্রু এখনো ধরাছোঁয়ার বাইরে। অন্যদিকে মালদায় বিতান ও দমানি দুর্ধর্ষ ডন আব্বাস খানের মেয়ের বিয়েতে হানা দেয় সাগর ওরফে জিসান গাজীকে ধরতে। আব্বাস খান বাধা দিলে দমানি সাগরের কুকীর্তির ভিডিও দেখিয়ে তাকে সবার সামনে উন্মোচিত করে। বিতান যখন সাগরকে নিয়ে যাচ্ছিল তখন দমানি হঠাৎ গুলি চালিয়ে সাগরকে মেরে ফেলে এবং জানায় যে নারীর আত্মসম্মানে আঘাত হানলে কোনো ক্ষমা নেই। অনিমেষ যখন বিতানকে জিজ্ঞাসা করে এই আন্তর্জাতিক কল বা লোকেশন হাইড করার বিষয়টি কিভাবে কাজ করছে, তখন বিতান এক বিস্ময়কর তথ্য দেয়। তারা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ইন্ডিয়া থেকে এমনভাবে কল করছে যা দেখলে মনে হবে কলটি আমেরিকা বা লন্ডন থেকে আসছে। পুরো বিষয়টি এখন এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের রূপ নিচ্ছে। বিতান জানায় এই অপরাধী চক্র অত্যন্ত উন্নত প্রযুক্তির IVR সিস্টেম ও VPN ব্যবহার করছে, যার ফলে তাদের সঠিক লোকেশন ধরা কঠিন। তবে সে শেষ কলটি ট্রেস করে জানতে পারে যে সেটি দমদম সেন্ট্রাল জেল থেকে এসেছে। নতুন এই নেতাজির আসল নাম পুল্লু গুপ্তা, যে 2022 সাল থেকে জেলে বন্দী। অনিমেষ পুল্লুর সাথে দেখা করতে গেলে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। পুল্লু সেখানে জেলের ভেতরেই VIP আতিথেয়তায় আছে, এমনকি জেলারও তার নিয়ন্ত্রণে। পুল্লু গর্ব করে জানায় পুলিশ ও
জনগণকে বিভ্রান্ত করতেই তারা নেতাজি নামটি ব্যবহার করে। সে অনিমেষকে ভয় দেখানোর জন্য তার বাড়ির কাজের লোকের ছদ্মবেশে থাকা নিজের লোক দিয়ে অনিমেষের স্ত্রী সন্তানের উপর নজরদারির প্রমাণ দেয়। অনিমেষ নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। এদিকে রাজনৈতিক অঙ্গনেও বড় পরিবর্তন ঘটে। রাজনৈতিক নেতা নির্ঝর যখন মাঠের ধারে টয়লেট করছিলেন, তখন তার বিশ্বস্ত দেহরক্ষী গুরু ওরফে রাজু তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। রাজুই নিজেকে আসল নেতাজি হিসেবে ঘোষণা করে এবং নেতার শরীর থেকে গয়না লুট করে নেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাজুই ছিল এই পুরো মাস্টার প্ল্যানের মূল হোতা। সে নেতার ছত্রছায়া থেকে রবি ও পুল্লকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছিল। নেতা নির্ঝরের খুনের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দল ও সাংবাদিকরা পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলে। গীতা চাপে পড়ে অনিমেষকে দ্রুত অপরাধীকে ধরার নির্দেশ দেয়। ঠিক তখনই হ্যালো জানায় যে গুরুর ফোনে লোকেশন পাওয়া গেছে। অনিমেষ তার টিম নিয়ে সে লোকেশনে পৌঁছালেও সেখানে শুধু গুরুর ফোনটি পড়ে থাকতে দেখে। গুরু অনিমেষকে ফোন করে চ্যালেঞ্জ দেয় যে সে তাদের এলাকাতেই আছে। বিতান যখন গুরুর বর্তমান লোকেশন ট্র্যাক করে, তখন সে অবাক হয়ে দেখে লোকেশনটি তাদের নিজেদের অফিসেরই দেখাচ্ছে। অফিসের ভেতর বিতান একা থাকাকালীন হঠাৎ গুরু তার সামনে এসে দাঁড়ায়। সে দম্ভ ভরে জানায় পুলিশ যেভাবে তাদের খুঁজছে ঠিক সেভাবেই সে পুলিশকে খুঁজে বের করে তাদের ডেরায় ঢুকে পড়েছে। অফিসের ভেতর বিতান ও গুরুর মধ্যে শুরু হয় মরণপণ লড়াই। বিতান সাহসের সাথে লড়লেও মাধবী সেখানে আসতেই ঘটে বিপত্তি। গুরুকে দেখা মাত্রই মাধবী চিনতে পারে এই সেই লোক যে সুন্দরবনে তার সাথে ধাক্কা লেগেছিল এবং সুকৌশলে খাবারের ব্যাগে বোমা ঢুকিয়ে দিয়েছিল। সেই বোমাই মাঝ নদীতে অনিমেষের নৌকায় ব্লাস্ট হয়েছিল। সত্যটা সামনে আসতেই গুরু মাধবীকে ধাক্কা দিয়ে আহত করে। লড়াই চলাকালীন গুরুর হাতে চলে আসে বিতানের কৃত্রিম পা। সুন্দরবনের বিস্ফোরণেই বিতান তার একটি পা হারিয়েছিল, আর সেই ট্রমার কারণেই সে ফিল্ড অপারেশনে যেতে ভয় পেত। এক পা নিয়েও বিতান লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নিষ্ঠুর গুরু সেই কৃত্রিম পা দিয়েই আঘাত করে বিতানকে নৃশংসভাবে হত্যা করে। এরপর সে বন্দি রবিকে নিয়ে চম্পট দেয়। অনিমেষ ও তার টিম অফিসে ফিরে বিতানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। দমানি ক্ষোভে ফেটে পড়ে আর বলে, আমরা পুলিশ হয়েও নিজেদের লোককেই বাঁচাতে পারছি না। ঠিক তখনই মাধবী জানায় সুন্দরবনের সেই ব্লাস্টের মাস্টারমাইন্ড ছিল এই গুরু। অনিমেষ এবার পুরো ছকটি মেলাতে পারে। সে বুঝতে পারে রাজনৈতিক নেতা নির্ঝরই ছিল সেই নারী পাচার চক্রের আসল মদতদাতা, যার প্রমাণ প্রথম পার্টেই মিলেছিল। পাচার হওয়া মেয়েদের বিক্রির টাকা নির্ঝরের কাছেই যেত। অনিমেষ সুন্দরবনে হানা দিয়ে তাদের সেই ব্যবসার চেইন ভেঙে দিয়েছিল বলেই গুরু তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। সবশেষে পরিষ্কার হয় যে নেতাজি বা রবি কেউ নয়, এই চক্রের আসল ও তৃতীয় মাথা হলো এই দুর্ধর্ষ গুরু। দমানি অনিমেষকে জানায় তার ভাই সিদ্ধার্থ ঘোষের খুনের বদলা নিতেই সে গীতার সাথে যোগাযোগ রাখছিল। সে জানায় তার ভাইয়ের ওপর হামলাকারীদের মধ্যে পুল্লু ও রবি ছাড়াও ৩ নম্বর ব্যক্তিটি ছিল এই গুরু ওরফে রাজু। এদিকে অনিমেষ বুঝতে পারে পুল্লু ও রবির আড়ালে থাকা আসল মাস্টার মাইন্ড হলো পরিতোষ, যে একসময় পুলিশ ছিল এবং বর্তমানে জেলের ভেতর বসেই সব নিয়ন্ত্রণ করছে। অনিমেষ জেলারকে বুঝিয়ে রাজি করিয়ে রাতের অন্ধকারে জেল থেকে পুল্লু ও পরিতোষকে তুলে আনার পরিকল্পনা করে। সেখানে পরিতোষ তার আসল রূপ দেখিয়ে অনিমেষকে মারার চেষ্টা করলে জেলার নিজেই তাকে রুখে দেয়। পুল্লু ও পরিতোষ ধরা পড়লেও তারা হুমকি দেয় যে রবি ও রাজু বাইরে থাকায় খেলা এখনো শেষ হয়নি। পরের দিন সকালে অনিমেষের ছেলে বরুণ একটি কুইজ কম্পিটিশনে অংশ নিতে স্টুডিওতে যায়। সেখানেই শুরু হয় চূড়ান্ত নাটক। রাজু ও রবি বন্দুক নিয়ে স্টুডিওতে ঢুকে বাচ্চা ও দর্শক সহ প্রায় 120 জনকে জিম্মি করে ফেলে। রাজু লাইভ ভিডিওর মাধ্যমে সরাসরি অনিমেষকে সেখানে আসার চ্যালেঞ্জ জানায়। অনিমেষ তার টিম নিয়ে দ্রুত সেখানে পৌঁছায়। রাজু ও রবি সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেওয়ায় ভেতরের পরিস্থিতি বাইরে থেকে বোঝা অসম্ভব হয়ে পড়ে। অনিমেষ তখন ম্যানেজারের কাছ থেকে স্টুডিও ফ্লোরের নকশা সংগ্রহ করে একটি চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিতে শুরু করে। ইন্দ্রাণী বরুণের জন্য অস্থির হয়ে পড়লে অনিমেষ তাকে শান্ত করেন এবং ফ্লোরের নকশা দেখে পাল্টা চাল চালতে শুরু করেন। রাজু সাউন্ড বক্সের মাধ্যমে অনিমেষকে স্বাগত জানায় এবং তার প্রধান শর্ত দেয় পুল্লু ও পরিতোষকে ছেড়ে দিতে হবে। অনিমেষ প্রথমে রাজি না হলে রাজু দুজন সাধারণ মানুষকে গুলি করে মেরে ফেলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। চাপের মুখে অনিমেষ কৌশল বদলান এবং রাজুকে প্রস্তাব দেন যে পুল্লু পরিতোষকে ছাড়ার বদলে বাচ্চা ও বয়স্কদের ছেড়ে দিতে হবে। রাজু 10-12 জন বয়স্ক ব্যক্তিকে মুক্তি দিলেও অনিমেষের ছেলে বরুণকে আটকে রেখে তার উপর অকথ্য নির্যাতন চালায় এবং সে ভিডিও অনিমেষের কাছে পাঠায়। ইন্দ্রাণী ভেঙে পড়লেও অনিমেষ নিজের কর্তব্য পালনে অবিচল থাকেন। এরই মাঝে মুক্তি পাওয়া বয়স্ক ব্যক্তিদের পোশাকে বাদল ও দমানি গোপন ক্যামেরা লাগিয়ে দেওয়ায় অনিমেষ ভেতরের দৃশ্য দেখতে পান। রাজু পরবর্তী শর্ত ছিল একটি হেলিকপ্টার। অনিমেষ সময় নেওয়ার জন্য 2 ঘন্টা সময় চেয়ে নেন। এদিকে রাজু বরুণের গায়ে একটি টাইম বোমা লাগানো জ্যাকেট পরিয়ে দিয়ে পরিস্থিতি আরো জটিল করে তোলে।
দমানি ও বাদল এসির ভেন্ট দিয়ে ভেতরে ঢুকে বাচ্চাদের উদ্ধার করার পরিকল্পনা করে। তাদের সময় দেওয়ার জন্য অনিমেষ রাজুকে সরাসরি লড়াইয়ের চ্যালেঞ্জ দিলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। রাজু দম্ভ বলে রাজি হয় এবং অনিমেষকে ভেতরে আসার অনুমতি দেয় যাতে সে নিজের হাতে তাকে মারতে পারে। অনিমেষ ভেতরে প্রবেশ করার পর টান টান উত্তেজনা শুরু হয়। দমানি ও বাদল সেই সুযোগে এসির ভেন্ট দিয়ে ভেতরে ঢুকে বাচ্চাদের উদ্ধার করতে শুরু করে। ভেতরে চোর ডাকাতদের নিজেদের মধ্যেই বিবাদ শুরু হয়। পরিতোষ অনিমেষকে মারতে চাইলে রাজু তাকে বাধা দেয়, আর সের আগে পুল্লু গুলি করে পরিতোষকে চিরতরে সরিয়ে দেয়। অনিমেষ যখন রাজুকে প্রশ্ন করে তারা কেন বাংলাকে টার্গেট করেছে, রাজু দম্ভ করে বলে অন্য রাজ্যে করা পুলিশ অফিসার থাকলেও বাংলায় সে কাউকে দেখেনি। এই অপমান শুনে অনিমেষ গর্জে ওঠে এবং লড়াই শুরু করে। সেই ফাঁকে দমানি ও বাদল সব বাচ্চাকে বের করে দেয়। দমানি তার ভাইয়ের খুনি পুল্লুকে হাতের কাছে পেয়ে নিজের হাতে গুলি করে দীর্ঘদিনের প্রতিশোধ নেয়। প্রতিশোধের এক পর্যায়ে রাজু বরুণকে জিম্মি করে এবং তার শরীরের টাইম বোমটি চালু করে দেয়। ঠিক সেই মুহূর্তে বারুইপুরের এসপি সুভাষিনী এসে হাজির হন এবং দুর্ধর্ষ সাহসিকতায় ডাকাতদের কুপকাত করতে শুরু করেন। অনিমেষ অত্যন্ত শান্ত মাথায় বরুণের শরীর থেকে বোমার জ্যাকেটটি খুলে নেন। দমানি বরুণকে নিরাপদে বাইরে পাঠিয়ে দিলে অনিমেষ সেই জ্যাকেটটি রাজুর গায়ে পরিয়ে দেন এবং রবি সহ তাকে রশি দিয়ে বেঁধে ফেলেন। অনিমেষ ও তার টিম স্টুডিও থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পরেই সেই বোমাটি বিস্ফোরিত হয় এবং রাজু ও রবির পাপের অধ্যায় শেষ হয়। এভাবেই অনিমেষ দত্ত তার হারানো সহকর্মীদের রক্তের প্রতিশোধ নেন এবং প্রমাণ করেন যে বাংলার পুলিশ অপরাধীদের এক বিন্দুও ছাড় দেয় না। তো পুরো সিরিজটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।